নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, চরম সুখ প্রাপ্তি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, চরম সুখ প্রাপ্তি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমাদের তিনকড়ি বাবু, বয়স ওই 55 থেকে 60-এর কোঠায়। গম্ভীর স্বভাব, মোটা চেহারা, বিরাট বড় ব্যবসায়ী। তারই ভীষণ কাছের বাল্যবন্ধু, ওই বলতে গেলে চাকরি পড়া বন্ধু, ছোটবেলার সংসার জ্ঞানী আর বাস্তববাদী বিমলদা। দুইজনেই আজকে চলেছেন পাত্রী দেখতে। এতটাই বয়স বেশি হয়ে গিয়েছে তিনকড়ি বাবুর, এখন ভালো পাত্রী পাওয়াটা ভীষণ দুর্লভ ব্যাপার। তাছাড়া এখন আর সিঙ্গেল মেয়ে কোথায়? হ্যাঁ, সবাই তো প্রেম করছে ওই কচি বয়স থেকে। তিনকড়ি বাবুর সারাটা জীবন অর্থ ইনকাম করতে করতেই কেটে গেল। জন্ম হয়েছিল গরিব পরিবারে, এতটাই গরিব যে মা বিক্রি করে দিয়েছিলেন জন্মানোর পর। তারপর বাবার ব্যবসার সামান্য কিছু উন্নতি হওয়ার পরে তিনকড়ি বাবুকে 3 কড়ি দিয়ে কিনে নিয়েছিলেন। সেই থেকেই নামটা তিনকড়ি। তা সেই তিনকড়ি বাবু নিজের পৈতৃক সম্পত্তি এতটাই ওনার ফুলে ফেপে উঠেছে, ওনার হাতের গুণে মা লক্ষ্মী সবসময় ওনার সঙ্গেই থাকেন। কিন্তু ভগবান পরিপূর্ণভাবে সবাইকে সবটুকু দান করেন না, কিছুটা তো বাকি রেখেই দেন। সব দিয়ে দিলে ভগবানকে ডাকতে যাবে কেন তিনকড়ি বাবু? সব আছে ওনার, কেবলমাত্র একটি বউ ছাড়া। এত বছর ব্যবসা করতে করতে আর ব্যবসা সংলগ্ন সমস্ত ছেলেপুলেদের সংসার গড়ে দিতে দিতে নিজের যে বয়সটা কোথায় পার হয়ে গেছে একসময় লক্ষ্যই করেননি। কিন্তু এখন প্রতি পদে পদে বুঝতে পারছেন, সঙ্গিনী না হলে জীবন সত্যিই বৃথা। যেমন একটি নারী সন্তান জন্ম না দিলে তার অস্তিত্ব বৃথা, ঠিক তেমন। কাজেই আজ নিজের বন্ধু বিমলকে অনেক পটিয়ে পাটিয়ে শেষ পর্যন্ত রাজি করানো গেছে আরো একটি পাত্রীর সন্ধানে যাবার জন্য। বিমল অবশ্য এই পাত্রীকে দেখতে যাবার আগে তার সম্পর্কে বিস্তর খোঁজ খবর নিয়েছে। পাত্রী খুবই সুশ্রী, শিক্ষিতা, পরিবারও ভালো, একটু গ্রামের দিকে বসবাস, এই যা। তিনকড়ি বাবুও গ্রামের ছেলে, উনি এখনো ওনার গ্রামের বাড়িতেই থাকেন। ব্যবসা পত্তরের কাজ শহরে গিয়ে সামলালে কি হবে? শরীর আর মাটির গন্ধ ওইটা তো ওই গ্রামে গেলেই পাওয়া যায়। ট্রেনের কামরায় সকালের আলো এসে পড়েছে। ট্রেনের আওয়াজ মাঝে মধ্যেই হুইসেলটা বাজছে। তিনকড়ি বাবু বুকের ওপর হাত রেখে হালকা হাঁপিয়ে বলছেন, উফ, এই লোকাল ট্রেনে উঠলেই বুক ধড়ফড় করে বিমল। আমি বলি কি, টাকা পয়সা তো হলো, এবার একটা গাড়ি কেনা উচিত কিনা বল। বিমল বাবু হেসে বললেন, তাহলে তো মেয়ে দেখতে যাওয়ার এই রোমাঞ্চ থাকতো না তিনকড়ি। ট্রেন ছাড়, এখন তো গরুর গাড়ি ধরতে হবে। বলিস কি বিমল, এ আমায় কোথায় নিয়ে চললি? তাছাড়া আমি কি করব আর বাবু মশাই তোমার জন্যে? এখানকার মেয়েটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানলাম, পরিবারও ভালো, মেয়েটাও ভালো। আরে
এই বর্ষার বৃষ্টি। বেশ অধৈর্য হয়ে এই কথাটা বললেন তিনকড়িবাবু আকাশের দিকে তাকিয়ে। বিমল বাবুর কথার মাঝখানে থামিয়ে দিয়েছিলেন তাকে। বিমল বাবু বললেন, আহ, বৃষ্টি তো ভালো, এ তো শুভ লক্ষণ। এই বর্ষা, চারিদিকে কাদা। চশমা কাঁধে রেখে জানলার বাইরে তাকিয়ে তিনকড়িবাবু বেশ বিরক্তি স্বরেই বললেন, ধান ক্ষেত, পাট ক্ষেত, আর আমার সেই ছেলেবেলা। আমি বলি শোন, বয়সটা বড় কথা নয়, আমার মতো দেহটাও কিন্তু এখনো তাগড়া। তোর জামাইদের দেখেছিস? আমার মতো বডি আছে কারো? বিমল একটু চোখ টিপে হাসলেন, বললেন, তুই মোটা হয়েছিস, তাগড়া না। তবে হ্যাঁ, টাকা পয়সা তোর বিস্তর হয়েছে। তোর কোল্ড স্টোরেজ, চালের আড়ত, বাজারের দোকান, সবই তো তোর নামে। তিনকড়িবাবু গলার স্বরে হালকা খাঁখারি দিয়ে বললেন, আরে ভাই, টাকাটা থাকলে বিয়েও একটা দরকার। বাড়িতে আর কে আছে বলতো আমার? তাছাড়া বউ হলে একটু গলা টিপে তেল মালিশ করে দিবে, হাঁপানিও কমবে। বিমল একটু ভাবতে বসলো। সকালের দিকে ট্রেনটা এখন ফাঁকা, কাজেই কথাবার্তা বলতে কোনো অসুবিধেই হয় না। তাছাড়া পাঁশকুড়ায় যেতে এই সময় ট্রেন ফাঁকাই থাকে। কিন্তু মেয়ে তো 19, তুই তো বোধহয় 60 নাকি? বয়সটা খেয়াল রাখিস। তিনকড়িবাবু ঘাড় ঘুরিয়ে বললেন, ছোচো মেরে হাত গন্ধ করে কি হবে? এখনকার মেয়েরা কি চায় তা কি জানে? আরে তুই না থাকলে তো আমি যেতামই না। তুই তো সংসারই, বুঝিস। তুই দেখে নিস মেয়েটা কেমন। তাছাড়া আমি 60 কোথায় রে? এই তো 50। বলিস কি? তুই আর আমি সমবয়সী, ল্যাঙ্গট পড়া বন্ধু। আমার বয়স 60 ছুঁয়ে গেল, আর তুই এখনো 50 আটকে। মেয়ের বাড়ি গিয়ে আবার 40 বলে মরিস না কিন্তু, হ্যাঁ? বলে বিমল বাবু হাসলেন। ট্রেন পৌঁছে গিয়েছে পাঁশকুড়ায়। এইখান থেকে ভেতরে অনেকটা রাস্তা। গরুর গাড়ির ওপরে কাদায় থপথপ শব্দ, আকাশে মেঘ। সাত সকাল থেকে আকাশের মুখটা যেন ভার, কিন্তু তিনকড়িবাবুর মনে বিরাট আনন্দ। হাসতে হাসতে বললেন, ভালোই হয়েছে, সকালে বৃষ্টি হয়ে রাস্তার সব ধুলো একেবারে। ধুলো কোথায় দেখছিস রে কানা? সবই তো কাদা, আরো প্যাচ প্যাচে। ধুর, এইরকম ওয়েদার হবে জানলে আমি আজকে কিছুতেই আসতাম না। তিনকড়িবাবু বিমল বাবুর কথায় একটু যেন মনক্ষুণ্ণ হলেন। তারপরে বললেন, আরে এমন কথা বলছিস কেন? আর চল। স্টেশনে এসে এদিক ওদিক যখন চাওয়াচাওয়ি করছেন, তখন দেখলেন স্টেশন চত্বর প্রায় ফাঁকা বললেই চলে। সকাল থেকে পশলা পশলা বৃষ্টির কারণে লোকজনের যাতায়াত নেহাতি কম। একটা অল্প বয়সী ছোকরা, এই 27-28 বছর বয়স হবে হয়তো, গরুর গাড়ি নিয়ে একাই বসেছিল। তিনকড়িবাবুর তাকে দেখে মনে হয়েছিল এ যেন ভগবানের দূত। তিনকড়িবাবুকে নিয়ে যাওয়ার জন্যই একে বসিয়ে রেখেছেন। ছোকরাটি নিজেই এগিয়ে এলো। তিনকড়িবাবু তাকে 100 টাকার নোট হাতে ধরিয়ে ঠিকানাটা বলতেই সে বলল, উঠে পড়ুন। টিপ টিপ বৃষ্টি পড়ছে, গরুর ঘন্টা আর চাকায় কাদার আওয়াজ। বিমল বলল, তিনকড়ি ধরে বস, এই কাদায় পড়ে গেলে তো দুইজনেই আলু ভর্তা। তিনকড়িবাবু এদিক ওদিক তাকিয়ে দেখছেন। শাড়ি পরা কতগুলো মেয়ে, সবাই গ্রাম্যবধূ। স্টেশন চত্বর ছেড়ে গ্রামের দিকে ঢুকেই পড়েছেন তারা। মনে মনে ভাবছেন, এই সবই তো আমার শ্বশুর বাড়ি হতে চলেছে। ছি, লজ্জা করে না তোর? একটু পরেই তোর সৌর ঘরে ঢুকবি, মুখ দেখবি পাত্রীর। আরে মুখে একটু সংযত হ। তিনকড়িবাবু হাসতে হাসতে বললেন, তুই তো আসিস। শোন, পাত্রীর মা যদি চা নিয়ে আসে, আমি কিন্তু তখন ওই নিচের দিকেই তাকিয়ে থাকবো। এইবার বিমলবাবু গম্ভীর হয়ে বললেন, শোন, মেয়ে যদি রাজি না হয় তাহলে কোনো প্রশ্নই নেই। সংসার মানেই দায়িত্ব, শুধু খুশি না, ভারও নিতে হয়। সুতরাং মেয়ে রাজি কিনা আগে জিজ্ঞাসা করে নিবি। দূর থেকে বাড়িটা দেখা যাচ্ছে। তিনকড়িবাবুর
চোখে যেন ছাদনাতলা চলে এলো। সেই বিয়ের রাত সুন্দর করে সাজানো বাড়িটা ঠিক কেমন লাগবে উনি মানসপটে কল্পনা করে ফেললেন। গরুর গাড়ি ঢুকলো। চুলা থেকে ধোঁয়া উঠছে, গরম গরম মুগ ডালের ঘ্রাণ বেরোচ্ছে সেখান থেকে। দুপুরে খাবারের আয়োজন এই বাড়িতেই করা হবে। তিনকড়ি বাবু নিজের জামা ঠিক করতে করতে বললেন, চল রে বিমল, সুখের ঠিকানায় হাত ছুঁয়ে গেছে। বিমল বাবু একটু চিন্তিত গলায় বললেন, দেখি সুখ নাকি শিক্ষা লাভ। গ্রামের মেঠো পথ ধরে গরুর গাড়ি এগোচ্ছে। বৃষ্টিটা একটু থেমেছে। চারিদিকে কাদা মাখা পথ, ধানের গন্ধে বাতাস ভরে আছে। তিনকড়ি বাবু বললেন, এইবার আর কেউ ঠকাতে পারবে না বিমল, দেখিস। হাসতে হাসতে, গলার আওয়াজে আত্মতুষ্টি ওনার। এইবার বিয়ে করেই ফিরবো, এ ঘর জামাই বনে যাব দরকার হয়। বিমল বাবু হালকা করা শব্দে বললেন, তুই যে আজ এত হাসছিস তিনকড়ি, মনে নেই বুঝি সেই আগের বারটা? তিনকড়ি বাবু চমকে বললেন, ওহ, ওই ঘটনা, তোর ছাড় না ওসব, পুরনো কথা মনে করে কি লাভ। বিমল বাবু বললেন, না না, ওটাতেই আমার শিক্ষা। আমি তখন তোর মুখখানা দেখে নিয়েছিলাম। আহারে, রাধারানীর ওই কদম তলা রে। তিনকড়ি বাবু বেশ অস্বস্তিতে বললেন, আর বলিস না, বরযাত্রী নিয়ে পৌঁছে গিয়েছিলাম, ঢাকঢোল বাজছে, আর তখনই শুনি মেয়ে পালিয়েছে। তিনকড়ি বাবুর মনে হলো যেই ছেলে ছোকরাটি গরুর গাড়িটি চালাচ্ছে সেও যেন তাদের কথা আড়ি পেতে শুনছে। বিমল বাবুর দিকে ভ্রুকুটি করে বললেন, ভেগে গিয়েছিল বুঝলি, সে তো আমি জানি। বিয়ের আসর ছেড়ে পাত্রী নেই। ওরে তিনকড়ি, তোর মুখটা তখন এমন ছিল যেন কেউ চাল ডাল মিশিয়ে পান্তা বানিয়েছে, বুঝলি। তিনকড়ি বাবু এবার একটু রেগে গেলেন। বললেন, সে আমারই দোষ, আমি কি আর জানতাম? মেয়েটা তো আগেই বলেছিল সে বিয়ে করতে রাজি। আমি কি দোষ করেছিলাম? মেয়ে বিয়ে করতে রাজি কথাটা কি বলেছিল তোকে, নাকি মেয়ের বাপ? তুই বুড়ো হয়েছিস, এইটুকু বুঝিস না? মেয়ের বাপ মা কি করবে, তখন আত্মীয় স্বজন কি বলেছিল? ঢ্যামনা কোথাকার, ঘাটের মোড়া, ঘাটে উঠবে কদিন পরে। ও মা গো, আমাদের কচি মেয়েটাকে এই ঠান্ডার সঙ্গে বিয়ে দিচ্ছিলে দাদা? ভালো হয়েছে মেয়ে পালিয়েছে। তিনকড়ি বাবু দাঁত চেপে বললেন, কচি মেয়েকে তোদের মেয়েটা জলে পড়ে গেছে নাকি যে আমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দিবি? কথাগুলো আমাকে শুনতে হয়েছিল বিমল, আমি তো বলিনি। বিমল তৃপ্তির হাসি দিয়ে বললেন, তাই তো বলি, এইবারও মেয়ে দেখতে যাচ্ছিস, কিন্তু সুখ পাবি না শিক্ষা সেটা সময় বলবে। তবে আমি তোর পাশে আছি। আগের বার কিন্তু ওই একাই গিয়েছিলি মেয়ে দেখতে। তিনকড়ি বাবু আশ্বস্ত হয়ে বললেন, তুই এবার আছিস তো, কিছু হবে না। আর আমি এখন একদম ঠান্ডা মাথায় যাচ্ছি। এইবার কচি না, একটু পাকাই চাই। বিমল হেসে বললেন, কচি হোক পাকা হোক, তুই শুধু দেখে নিস, পালাবে না তো। গরুর গাড়ি সামনে একটা কাঁচা রাস্তার মোড়ে বাঁক নেয়। দূরে দেখা যায় উঠোনে লোকজন অপেক্ষা করছে। এইটাই পাত্রীর বাড়ি। প্যাচ প্যাচে মেঠো রাস্তা। গরুর গাড়ি থেমে দাঁড়িয়ে পুরনো মাটির বাড়ির সামনে। বাড়ির উঠোনে কয়েকজন লোক ঘোরাফেরা করছে। দূর থেকে একজন বৃদ্ধা এগিয়ে আসছেন ধীরে ধীরে, হাতে লাঠি, পায়ে কাঁপন, চোখে চশমা নেই। তিনকড়ি বাবুর বয়স হয়েছে, তাই মুখশ্রীতে ক্লান্তির ছাপ স্পষ্ট। গালের চামড়া খানিকটা গুটিয়ে গেছে, চোখের কোনায় ভাঁজ পড়ে আছে। মাথার চুলও কিছুটা পাতলা, তবে গোঁফটা যত্নে ছাঁটা। জামা কাপড় পরিপাটি, ব্যবসায় বেশ পাকা। গ্রামের ধান চালের বড় মোকামের মালিক। হেঁটে না, যেন টাকার গন্ধে নিয়ে চলেন। তিনকড়ি বাবু চোখ মেলে চারিদিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বললেন, এই বাড়িটা তো ভালোই দেখাচ্ছে, পাকা দেওয়াল, উঠোনে আবার সাফসুতরা। ঠিক তখনই এক বৃদ্ধা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে লাঠি নিয়ে সামনে এগিয়ে এলেন। তার শাড়ি গায়ে জড়ানো ঠিকঠাক নয়, চোখ ছোট ছোট, ভ্রু কুচকে আছে, দাঁত নেই,
শুধু সামনে মুখ দুটো ফোকলা দাঁত দেখা যায়, চোখে চশমা নেই, নাকের ডগায় চামড়া ঝুলে পড়েছে। হাঁটতে হাঁটতে গরুর গাড়ির দিকেই এগিয়ে এলেন। তিনকড়ি বাবু চোখ বড় করে বললেন, আরে বিমল, ওই যে বুড়িটা আসছে, ওটা কে রে? মনে কর তোর পাত্রী। তামাশা করিস নে, ওটা পাত্রী ঠাকুমা, যা দিয়ে একটা প্রণাম ঠোক। তিনকড়ি বাবু লজ্জা মেশানো মুখে ধীরে ধীরে হাত জোড় করে প্রণাম করতে যাচ্ছেন। জয় মা, ঠাকুমা, আশীর্বাদ। ঠিক তক্ষুনি ঠাকুমা পাশ কাটিয়ে চলে গেল। গরুর গাড়ির পাশে ওই বছর 27-28 গাড়োয়ান ছোকরার হাত ধরে। ছেলেটা বেশ ঘাবড়ে গেছে। ছোকরাকে সবে তার পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছেন। ছেলেটি বলে, ঠাকুমা, কই নিয়ে যাও আমায়? আরে আরে ইনি তো বাড়ির পাত্র মশাই, আত্মীয়। ঠাকুমা চোখ ছোট করে ভ্রু কুচকে ছেলেটার মুখের দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হেসে বললেন, ঠাকুমার সঙ্গে রসিকতা করছো নাগর? তোমার মতো নাগর যখন পেয়েছি, বিয়েটা আমি করে ছাড়বো। দৃশ্য দেখে আশেপাশে বয়স্ক লোক দাঁড়িয়ে হাসতে লাগলেন। এমন সময় বাড়ির ভেতর থেকে পাত্রীর বাবা দৌড়ে এসে ঠাকুমার হাত ধরে টেনে আনলেন। বললেন, মা, সব জায়গায় কি তোমার মস্করা করা ছাড়া চলে না? ভেতরে চলো। তিনকড়ি বাবু বিমল বাবুর দিকে তাকিয়ে রয়েছেন। আরে, তোমরা মাকে কেন বের করতে দিলে? জানোই তো চশমা ছাড়া চোখে দেখতে পান না। আপনাদের এতক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, মাফ করবেন। আসলে গোপালের দোকান থেকে মিষ্টি আনতে গিয়েছিলাম। ভাগ্যিস গাড়িটা লক্ষ্য করে তাড়াতাড়ি চলে এসেছি, দেখেই বুঝতে পেরেছিলাম আপনারাই হবেন। বিমল নিতান্তই বিপাকে পড়ে হেসে বলল, না না, এসব ছোটখাটো ব্যাপার, ঠাকুমা তো মজাদারি লোক দেখছি। পাত্রীর বাবা বললেন, মজাদার বললে কম বলা যায়। উনি আসলে ঘরকুনো মানুষ, তবে আজকাল একটু বেশি বেরোতে চান, সবাইকে বিয়ে দিতে চান। বাড়িতে আইবুড়ো নাতনি আছে তো। তখনই বাড়ির ভেতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে এলো। বিবাহিত মহিলা, এই পাত্রেরই কেউ হয় বোধহয়। তোমায় না বলেছিলাম ঠাকুমা, ঘরে গিয়ে চুপ করে বসে থাকো। কি দরকার ছিল তোমার গরুর গাড়ির দিকে যাবার? ঠাকুমা দাঁত খিচিয়ে বললেন, ওই যে গরুর গাড়ির ছেলেটা, কি চোখ, কি জঙ্ঘা। তুই না বুঝলে কি করে হবে রে? কার কপাল কোথায় লেখা আছে আমি পড়ে বুঝে নিয়েছি, আমারই নাগর। বলে ওরে সে কি হাসি। সবাই হাসলো, কেবলমাত্র বিমল আর তিনকড়ি ছাড়া। পাত্রীর বাবা হাত জোড় করে তিনকড়ি বাবু এবং বিমল বাবুকে ভেতরে নিয়ে গেলেন। বললেন, চলুন চলুন, ভেতরে গিয়ে বসুন, একটু পরেই মেয়ে চা এনে দেবে। ততক্ষণে আপনারা মিষ্টি খেয়ে আমার মায়ের কথাগুলো একটু ভুলে যান। হ্যাঁ, মিষ্টি খাবো, তবে আজ ঠাকুমা যা মিষ্টি দিলেন, নাকি টক ঝাল ঠিক বুঝে উঠতে পারলাম না। কথাটা ভ্রুকুটি করে বললেন তিনকড়ি বাবু। ওগো, হে কোথায় আছো? তোমরা সবাই এসো। ঠিক তখনই ঠাকুমা পিছন ফিরে বললেন, পাত্র বাবু, আমার বিয়ের জন্য আসবি তো? সেই ছেলেটি গরুর গাড়ি নিয়ে পড়ি কি মরি ভেগে যাওয়ার তালে। তিনকড়ি বাবু ভ্রুকুটি করে বললেন, এই ছকরা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? তোমার আরো কিছু লাগবে? না 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 না। ছেলেটি হাত জোড় করে নমস্কার করে গরুর গাড়ি নিয়ে চলে গেল। এইবার তিনকড়ি বাবু মাথা নিচু করে পাত্রী ঠাকুমার দিকে তাকিয়ে একটু হাসলেন। বাড়ির ভেতরে প্রবেশ করার পর থেকেই পাত্রপক্ষকে বেশ যত্ন সহকারে আপ্যায়ন করা হচ্ছিল। উঠোনে বিছানো মোটা মোটা দারুণ ঝকঝকে দস্তরখানা, তার ওপরে রাখা ঠান্ডা পানীয়ের গ্লাস। হাত পাখা করে যাচ্ছেন বাড়ির ছোটরা। তিনকড়ি বাবু একটু ঘেমে পড়েছেন, মুখে এক রাশ দ্বিধা। এমন সময় বিমলের দিকে একটু হেলে কানে কানে বললেন, এই শোন, আমার আগের বউটা যে পালিয়েছে, এই খবরটা এদেরকে বলেছিস? বিমল তখন সদ্য মুখে পড়ে দেওয়া মিষ্টি গিলতেই যাচ্ছিল, কিন্তু তিনকড়ি বাবুর কথায় হকচকিয়ে গিলতে গিয়েই দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। এমন সময় ঘরে প্রবেশ করলেন এক অল্প বয়সী মহিলা, রূপে গুণে অতুলনীয়া, চোখে মুখে প্রজ্ঞা, পরনে হালকা রঙের শাড়ি, গলায় সোনার চেইন, বেশ মোটা। পাত্রীর মা,
হাতে কাঁচের গ্লাসটা এগিয়ে বললেন, আপনি তো বেশ ঘামছেন, আগে জল খান, এই নিন। প্রণাম জানিয়ে বিমলের দিকে এগিয়ে দিলেন গ্লাসটা। বড় বৌমা, কোথায় গেলে গো? যাও তোমার ননদিনীকে নিয়ে এসো, আর সাজাতে হবে না। এই বলে তিনকড়ি বাবুর দিকে তাকালেন। এই ভদ্রলোকই বুঝি পাত্র? বিমল বাবু জল খেয়ে রুমাল মুখে দিয়ে মুখটা মুছতে মুছতে বললেন, হ্যাঁ ইনি আমার খুব কাছের বন্ধু, এখনো বিয়ে করেনি, বিশাল জমি জমা সম্পত্তির মালিক, 7 পুরুষে বসে খাবে। কথাটা শেষ হতে না হতেই পাশের ঘর থেকে অতি পরিচিত কণ্ঠটা ভেসে এলো। ঠাকুমা বলছেন 7 পুরুষের ধন সম্পত্তি খাবে? বুড়ো ভাম। এই কথায় ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। তিনকড়ি বাবুর মুখটা বিবর্ণ, রীতিমতো ঘেমে যাচ্ছেন। পাত্রীর মা পরিস্থিতি সামাল দিতে বললেন, এই কদিন গরমটা একটু বেশি পড়েছে তো বাবা, আমি বরং টেবিল ফ্যানটা চালিয়ে দিই, একটু জিরিয়ে নাও, এক্ষুনি ওরা মেয়েকে নিয়ে আসবে। সবাই বসে পড়লেন। ঘরে টান টান উত্তেজনা। এমন সময় বিমল বাবু আর তিনকড়ি বাবু কানে ফিসফিস করে বললেন, তোর হবু শাশুড়ি দারুণ সুন্দরী রে, মানে ওনাকেই তো আবার বিয়ে দিয়ে দেওয়া যায়। চোখ টিপে বিমল বাবু ঠাট্টার ছলে তিনকড়ি বাবুকে বললেন, দেখ যদি মেয়ে রাজি না হয় ভাই, তুই মেয়ের মার সঙ্গেই পালিয়ে যাস, একটা চান্স দিয়ে দেখিস। তিনকড়ি বাবুর ধৈর্যের বাঁধ এবার ভাঙল। রাগান্বিত চোখে বিমলের দিকে তাকিয়ে বললেন, চুপ চুপ করবি, চুপ কি বলছিস? ঠিক তক্ষুনি পাশের ঘরে পর্দা সরিয়ে মৃদু পদক্ষেপে ঘরে প্রবেশ করলেন পাত্রী। মাথায় হালকা করে আঁচলটা দেওয়া, কপালে টিপ, গাল ভরা চেহারা, চোখে শান্ত চাহনি। উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তার দিকে। ঘরের বাতাস যেন ঘন হয়ে এলো। সম্পত্তি, ঠাকুমার কথা, বয়স, মা সব এক পাশে ঠেলে সামনে এগিয়ে এলেন পাত্রী। ঘরে প্রবেশ করলেন ধীর পায়ে। মাটির ওপরে ঝাড়ু দেওয়া পরিষ্কার লাল মেঝের ওপরে তার আলতার ছাপ আর চন্দনের স্পর্শ। পরনে হালকা রঙের গোলাপি শাড়ি, সাদামাটা অথচ অভিজাত। আঁচল সামান্য সামলাতে সামলাতে আসছে। চোখ দুটো গভীর, বড় বড় মৃগ নয়নীর মতো। ঠোঁট জোড়া ঈষৎ কাঁপছে, চোখটা নিচু, কিন্তু যখন তাকালেন সোজা তাকালেন তিনকড়ি বাবুর চোখের দিকে, এক অদ্ভুত সাহস আর স্থিরতার সঙ্গে। তিনকড়ি বাবু যেন মূর্তির মতো দাঁড়িয়ে পড়লেন। গলার কাছটা শুকিয়ে গেল। মুহূর্তেই চোখ পড়ল মুখ থেকে গলা, গলা থেকে বুকের ছায়া, তারপর হাতে বাঁধা সোনার চুড়ি, কোমরে শাড়ির আঁচল সামলে রাখা ভঙ্গি, কোনোটাতেই যেন কোনো ব্যর্থতা নেই। তিনকড়ি বাবু বিমল বাবুর কানে মুখ এনে নিঃশব্দে বললেন, বিমল, বয়স তো 19 না, একটু বেশি, তুই যে বলেছিলি 19। বিমল বাবু ঠোঁটের কোনায় বাঁকা হাসি দিয়ে বললেন, তুই বুঝি করছি খোকা, তোর জন্য কি বাচ্চা মেয়ে পাঠাবো না আমি বাচ্চা পড়বো? একে বলে নারীত্ব, শিখে নে শালা, তোর জন্যে আমারই কাঁচা খুলে যাওয়ার অবস্থা। এই বলে চুপ করলেন বিমল বাবু। পাত্রী এক কোণে এসে বসল, মাথা নিচু। তার পাশে এসে বসলেন পাত্রীর মা। এমন সময় পেছন থেকে ঘরে ঢুকলেন একজন মাঝবয়সী পুরুষ, পাত্রীর কাকা। হাসতে হাসতে নমস্কার জানিয়ে বললেন, কেমন লাগছে আমাদের মেয়েকে? পড়াশোনায় কিন্তু ভালো, স্বভাব সরল, বরদা আমার ওপরে খুব ভরসা করে, তাই বিয়ে দেওয়ার দায়িত্বটা আমার ওপরে। আমি জানি ওর মায়ের মতোই ও রূপ পেয়েছে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তিনকড়ি বাবু মাথা নেড়ে কাঁপা কণ্ঠে বললেন, চোখ দুটো যেন কথা বলে। মেয়ের মা বললেন, ঠিক আমার মতো না? আমি কিন্তু তোমার মুখ দেখেই বুঝেছিলাম তুমি বেশ লাজুক, লজ্জা কমলে ভালো মেয়ে পাবে, দেখো। মেয়েটির মাথা তখনও নিচু, কিন্তু তার বসার ভঙ্গি, কোমরের বাঁক, হাতের মৃদু কাঁপুনি, চোখের পাতার আন্দোলন, সবকিছুতেই একটা সম্মোহন শক্তি। তিনকড়ি বাবু তাকে বধূ বেশে দেখতে থাকল। ভাবল ঠিক এমনটাই যেমনটা তিনি চেয়েছিলেন। তিনকড়ি বাবু বললেন, বিমল, আমি হারছি, এই চোখ নামাতে পারছি না। বিমল কাঁধে হাত রেখে টোকা দিয়ে বললেন, হারলে হার, বিয়ে করলে কর, তোর না আমার। আজ বুঝি তুই বউ চাইতে আসছিস না? হ্যাঁ, এই দেখ, সত্যি নারীত্ব। নিজে তো পোত পাকামো মেরে কাকে না কাকে দেখতে গিয়েছিলি, দিয়েছে পোত লাথি মারে তাড়িয়ে। এই দেখ, একে বলে পরিবার, বুঝলি? সম্ভ্রান্ত, রুচিশীল।
পাশের ঘর থেকে আবার সেই বৃদ্ধার কণ্ঠস্বর, বউ আসবে, রান্নাঘর সামলাতে পারবে কি? মুখশ্রী দেখে বউ ধরলে পেট চলবে। ঠাকুমা যেন প্রত্যেক কথায় ফোড়ন কাটতে ব্যস্ত। পাত্রীর মা একটু বিরক্ত হয়ে কিন্তু শান্তভাবে বললেন, আপনি ওকে চেনেন না, রান্না বান্না সংসার সব সামলাতে পারে। আসলে আশীর্বাদ পেলে আপনাদের সকলের ও আরো শিখে যাবে সংসার গোছানো। ঘরের পরিবেশ যেন আর গরম নেই, শীতল ধীর এবং ঘন। পাত্রী একবার চোখ তুলে তাকালেন তিনকড়ি বাবুর দিকে। এই প্রথমবার। চাহনিতে ভয় নেই, শুধু একরাশ কৌতূহল আর স্বীকারোক্তি। তিনকড়ি বাবু ঠিক তখনই অনুভব করলেন এই মেয়েটি তার ভবিষ্যৎ। এই মেয়েটির চোখেই তিনি নিজেকে দেখতে চান প্রতিদিন। এই যেন শুধু একটি বিয়ে নয়, এই এক নতুন পুনর্জন্ম। ঘরের মধ্যে গুঞ্জন, হাসির ফাঁকে হঠাৎ বড় বৌদি বললেন, একটু ওদের দুইজনকে একলা কথা বলার সুযোগ দিন না। একে অপরকে চিনতে দেওয়াটাই তো এখনকার নিয়ম। শহরে তো এসব খুবই প্রচলিত। হঠাৎ ঘরটা নিস্তব্ধ। বড় বৌদির মুখের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন পাত্রীর সকলে, অর্থাৎ পাত্রীপক্ষের মানুষজন। পাত্রীর বাবা ভুরু কুচকে খানিক রেগে বললেন, তুমি শহরের মেয়ে বলে বুঝি আমার মেয়েকেও তেমন হতে হবে? আমার মেয়ের লজ্জা শরম আছে, গায়ের মেয়ে আদব কায়দা শিখেছে। মেয়ের মা কিছু হয়তো বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বিমল বাবু কথাটা কেটে বললেন, আহা বৌমা, তুমি ভুল বলনি। শুনুন, এখনকার দিনে ছেলে মেয়েকে অন্তত একটু সময় দেওয়া দরকার, নিজেরাই নিজেদেরকে একটু বুঝে নিক। তিনকড়ি, তুই বরং একটু আলাদা কথা বল। আমি একা? তাহলে কি আমি? তুই? হাত পা কাঁপছে কেন? শালা! দাঁত পিষে কথাটা বললেন তিনকড়ি বাবুর দিকে তাকিয়ে। পাত্রীর কাকা বললেন, চলুন আমার ঘরেই বসুন, অপর্ণা এখন কাজে ব্যস্ত, ঘর ফাঁকাই আছে। ঘরের ভেতর হালকা আলো। জানলার পাশের টেবিলের ওপরে পুরনো ঘড়ি টিকটিক শব্দ করছে। মেয়েটি ধীরে পা ফেলে সেই ঘরে ঢুকে এক কোনায় বসলো। মাথা নিচু, পায়ের আঙুল দিয়ে অজান্তেই বৃত্ত টানছে সে মাটির মেঝেতে। তিনকড়ি বাবুর কপালেও বিন্দু বিন্দু ঘাম। হাতে রুমাল বার করে বারবার মুখ মুছছেন। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে তারপরে ধীরে বসলেন তার সামনে। বললেন শুকনো কণ্ঠে, আমতা আমতা করে, আপনার নামটা, মানে তোমার নামটা বলবে? শ্রাবন্তী। ভালো নাম, মানে নাম শুনেই বোঝা যায় তুমি খুব শান্ত স্বভাবের। পাত্রী সামান্য হেসে ফেলল। ঠোঁটের কোণে সূক্ষ্ম ভাঁজ, সেই হাসি যেন ঘরের বাতাসে ছড়িয়ে যায় কণ্ঠে। তিনকড়ি বাবু হঠাৎ করে বলে ফেললেন, পড়াশোনা কত অবধি করেছো মা? বলে নিজেই চুপ হয়ে গেলেন। এত বছর নিজের বন্ধুর সঙ্গে মিশতে মিশতে আর বন্ধুর পরিবারের ছেলেপুলেদের বিয়ের সম্বন্ধ দেখতে গিয়ে, সেই পাত্রীদেরকে মা সম্বোধন করতে গিয়ে নিজের জন্য দেখতে আসা পাত্রীকেই মা সম্বোধন করে কেস খেয়েছেন। মেয়েটির আরো হাসি পেয়ে গেল। তবু হাসি চেপে সে বলল, স্নাতক 2য় বর্ষ, দর্শন নিয়ে। ফিলোসফি? তাই বুঝি কথায় কথায় চুপ হয়ে যাও? দর্শনের ছাত্রীরা একটু গম্ভীর হয় শুনেছি। গম্ভীর না, বেশি কথা বললে অনেক কথা থেকে যায়, না বললে যা বলি তার গুরুত্ব থাকে। তিনকড়ি বাবু থমকে গেলেন। মেয়েটির চোখের দিকে তাকাতে যেন আর সাহস পাচ্ছেন না, যেন সেখানে গভীর কোনো নীরবতা জমে আছে। তুমি রান্না বান্না সামলাতে পারো? মানে তোমার মা বলছিলেন। আমি একটু বেশি সবকিছু সামলাতে পারি, রান্না করতে পারি, আর প্রতিদিনের রুটিন মাফিক পড়াশোনাও আমাকে রাখতে হয়। তোমার মতামত জানার জন্যই কথাগুলো বলা। তুমি বিয়েতে রাজি তো? যদি রাজি না থাকতাম তাহলে হয়তো আজ এভাবে কারোর সামনে আমি বসতামই না, কেউ আমাকে বসাতেই পারতো না। হ্যাঁ, মানে তোমার কোনো সম্পর্ক, মানে গলাটা একটু পরিষ্কার করে বেশ সংকোচে কথাটা জিজ্ঞেস করছেন তিনকড়ি বাবু। মানে তোমার কোনো সম্পর্ক আছে, মানে আগে কেউ? শ্রাবন্তী চোখ তুলে স্পষ্টভাবে তাকালো এবার। ভুরু নরম কিন্তু দৃষ্টি স্থির। আপনার এমন প্রশ্ন স্বাভাবিক, কিন্তু না, আমার অতীত কিছু নেই। আপনি থাকলে সেটাই ভবিষ্যৎ হবে কিনা সেটা সময়ই বলবে। তিনকড়ি বাবুর বুকটা ধক করে উঠল। বাড়ির বাইরে বৌদির গলা, উঠোনে সবাই হাসাহাসি করছে, ঘরের মধ্যে আলো নিস্তরঙ্গ। শ্রাবন্তী আবার মাথা নিচু করল।
ঠোঁটের কোণে আবার বিন্দু হাসি। তিনকড়িবাবু টেবিলের হাত থেকে রুমালটা নিয়ে আবার মুখ মুছলেন। ভাবছেন, মেয়েটি কত স্থির, কত স্পষ্টবাদী। আমি কি ওর পাশে যথার্থ হব? কি যেন একটা ভাবলেন তিনকড়িবাবু, অর্থাৎ ভবিষ্যতে ভেসে গিয়েছিলেন বোধহয়। সম্বিত ফিরল ঠাকুমার কাশির শব্দে। তিনকড়িবাবু একটু কাশলেন। পাত্রী মেয়েটি ঘাড় নিচু করেই বসে আছে। ঘরের জানলা দিয়ে হালকা আলো পাত্রীর মুখটিকে আরো বেশি শোভাবর্ধময় করে তুলেছে। উঠোনে কোমল ছায়া পড়েছে গাছের। কখন যে দুপুর হতে আসলো লক্ষ্যই করেননি। সময় যেন কাঁটায় কাঁটায় ভবিষ্যতের বেগে তীর গতিতে ছুটে চলেছে। তুমি মানে তোমার নামটা? শ্রাবন্তী। আপনি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন? এর আগেও একবার নাম জিজ্ঞাসা করলেন। আসলে তোমার নামটা খুব সুন্দর, তোমার মতোই শান্ত। তুমি এখন মানে? বললাম তো পড়াশোনা করছি। হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম গ্রামের মেয়েরা বেশি পড়াশোনা করতে হয়তো চায় না। তোমার কথাবার্তায় বুঝতে পারছি তুমি বেশ সচেতন। আবার মানে বাড়ির কাজ? মা প্রায় অসুস্থই থাকেন। রান্নাবান্না কাপড় কাছে আমি করি, সবটাই তো আপনাকে বললাম। এর ফাঁকে আমি পড়াশোনাও করি। আচ্ছা, আসলে কাজ হলো মেয়েদের অংশ। আমি চাই তুমি পড়াশোনাটা শেষ করো বিয়ের পরেও। আচ্ছা, এবার একটা সত্যি কথা বলো তো, তোমার এই বিয়েতে ইচ্ছে আছে তো? কেউ তোমায় জোর করছে না তো? আমাকে নির্দ্বিধায় বলতে পারো। মেয়েটি চোখ তুলে তাকায় না, কেবল মাথা নেড়ে জানায় না, তাকে জোর করা হচ্ছে না। তিনকড়িবাবুর মনের ভেতরে বসন্তের ফুল ফুটে কোকিল ডাকতে শুরু করেছে। বললেন, তাহলে আমাকে মানে আমাকে তোমার পছন্দ? প্রশ্নটা নিজেই যেমন নিজের গালে নিজেই থাপড় মারা, তবুও কথাটা নির্লজ্জের মতো জিজ্ঞাসা করেই ফেললেন। পাত্রী এবার মাথা তুলল হালকা করে। তিনকড়িবাবু মেয়েটির মুখ পড়ার চেষ্টা করছেন, ভাবছেন, মরণ, বুড়ো বয়সে ভীমরতি, আমায় পছন্দ। নিহাত বিপাকে পড়ে বিয়ে করতে হচ্ছে, তবুও সামলে বললেন, বলো না, আমাকে পছন্দ? মেয়েটি হালকা হেসে বলল, হ্যাঁ। তারপর তিনকড়িবাবু বললেন, এর আগে কেউ তোমাকে দেখতে এসেছিল? কোনো পাত্র? মেয়েটি আর কোনো উত্তর দেয় না, চুপ করেই থাকে। ওর হ্যাঁটা বসন্তের আগমনের মতোই মনে হলো তিনকড়িবাবুর কাছে। মনটা প্রসন্ন হয়ে উঠল, বুকের ভেতরে ফুল ফুটল। তাহলে তো আর দেরি করা চলে না শ্রাবন্তী, তাড়াতাড়ি বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। বিয়ের পরে তুমি আমার কাছে গিয়ে পড়াশোনা করো। আমি তো ভাবছি গাড়ি করে বিয়ে করতে আসবো। ট্রেনে একেবারে হিমশিম খেয়ে গেছি। আর আমার তো বিস্তর জমি জমা সম্পত্তি, সব সামলাবে কে? কথা শেষ হওয়ার আগে শ্রাবন্তী একটু হেসে বলল, আমি কিন্তু বিয়ের পরে গরুর গাড়ি করেই শ্বশুর বাড়ি যাব। ছোটবেলা থেকেই মাটির গন্ধে জড়িয়ে আছি। আমি চাই আমার বিয়েটাও হোক সেই পুরনো ধাঁচে। শুনেছি আমার ঠাকুমা গরুর গাড়িতে চড়ে এই বাড়িতে এসেছিলেন, আর এখনো কত ভালো সংসার করছেন। আপনি গাড়ি কিনতেই পারেন, কিন্তু আমাকে সাদা মাটা ভাবেই গ্রহণ করুন। কথাগুলো শুনে তিনকড়িবাবুর চোখে একরাশ শ্রদ্ধা এবং ভালোবাসা ফুটে ওঠে। মেয়েটির সহজ সরল স্বভাব, চিন্তা ভাবনায় পরিণততা, গ্রামের শিকড়ের টান, সব মিলিয়ে যেন মনে প্রাণে মুগ্ধ। বললেন, তোমার মতো মেয়ে আজকাল খুব কম দেখা যায়। তুমি আমার জীবনে আসলে আমি সত্যিই ভাগ্যবান হব। এমন সময় বড় বৌদি বললেন, তিনকড়িবাবু, আর কতক্ষণ? বাইরে সবাই অপেক্ষা করছে। তিনকড়িবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ চলি তাহলে, সবাইকে গিয়ে বলে আসি আমাদের একে অপরকে বেশ পছন্দ। ঘরের বাইরে বেরিয়ে এসে তিনি বললেন, সব ঠিক আছে, আমার আপনাদের মেয়েকে পছন্দ হয়েছে, মেয়েও আমাকে পছন্দ করেছে। কথা শুনে দুই পরিবারের লোকের মুখে হাসি ফুটে উঠল। পাত্রী ও পাত্রের সম্মতি পাওয়া গেলেই যেন সবকিছু নিঃশঙ্ক হওয়া যায়। এটাই ছিল সবার চাওয়া। একটু পরেই পাত্রীর মা আনন্দে চোখ মুছলেন। বড় বৌদি বললেন, তুই একদম ঠিক করেছিস, তুই সংসার সামলাতে পারবি এবার, বুঝলি? দিনক্ষণ ঠিক হলো, শুরু হলো নতুন জীবনের সূচনার অধ্যায়। তিনকড়িবাবু অনেক ভেবেচিন্তে অবশেষে বিয়ে করছেন। বয়স 60-এর কোঠায়, অনেকেই নাতি নাতনির দাদু, কিন্তু প্রেম যে বয়স মানে না, সেটাই যেন প্রমাণ দিতে চাইছেন তিনি। সাদামাটা ভাবেই বিয়ে, কিন্তু নিমন্ত্রণ সেটা তো জমজমাট। বন্ধু বান্ধব ছাড়া কি আর বিয়ে হয়? তিনকড়িবাবু খাতাটা খুলে বন্ধুদের নামের লিস্ট দেখছেন।
এর মধ্যে কয়েকজন পটলডাঙ্গার টিকিটও কেটে ফেলেছে, তাদের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া। দেখ তো বিমল, আর কারা কারা আছে আমাদের ব্যাচে? আরে প্রথমে লেখ দীনেশ, তারপর দুলাল, আর তোর সেই বন্ধু চণ্ডী। দিনকড়িবাবু বললেন, ওরে হ্যাঁ, চণ্ডী তো এখন পুজো কমিটির সম্পাদক। আরে আমার বিয়ে বললেই 100 লোক নিয়ে হাজির হবে। হবে হবে, হাসতে হাসতে বললেন বিমলবাবু। এমন বিয়ে তো বারবার হয় না বন্ধু। আরে তুই বিয়ে করে বউ গরুর গাড়ি করে নিয়ে আসবি, শুনলেই তো সবাই বলবে আহা হা হা, আরে জীবনে এমন বিয়ে দেখিনি। সবাইকে নিমন্ত্রণ জানানো হলো। এক এক করে দাদুর বয়সী বন্ধুরা নিমন্ত্রণ পত্র হাতে পেয়ে তরুণ বয়সে ফিরে গেলেন। দুলাল ফোন করেছে, বললে, দিনকড়ি রে, হ্যাঁ তোর মতো সাহস কজনের আছে রে? বিয়ে করছিস? ব্রাভো ভাই, ব্রাভো। বরযাত্রী আর গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 2টো বাস, 2টো বড় বড় গাড়ি, সবাই আসবে। খাবার দাবারের ব্যবস্থাও পাকা। বিমল বলল, আর তুই তুই কি করবি? আমি বউ নিয়ে গরুর গাড়িতে ফিরবো। হ্যাঁ তাই তো, তুই তো ইতিহাস করবি। এই আমি কিন্তু থাকবো। দিনকড়িবাবু বললেন, এটাই তো চাই। আমার শিকড়, আমার মাটির টান, ওটা ও বাঁচিয়ে রাখতে চায়। সবাই বিয়ের দিন হই হুল্লোড় করছে। বন্ধু বান্ধবরা এসেছে, ধুতি পাঞ্জাবি বরযাত্রী। মজার কথা হলো, সবাইকে দেখে মনে হচ্ছে যেন কলেজের রিইউনিয়ন পার্টিতে এসেছে। বিমল এগিয়ে এলেন, দিনকড়িবাবুর কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছেন, আর বেশ হাসতে হাসতেই বলছেন, এইবার তোর জীবনের চরম সুখের মুহূর্ত গেল বন্ধু, বুঝবি? সব সুখ বৃথা এই সুখের কাছে। বলে অন্য বন্ধু বান্ধবের সঙ্গেও খ্যাঁচখ্যাঁচিয়ে হাসি। এর মধ্যে কারো কারো তো দাঁত পড়ে ফাঁকা হয়ে গিয়েছে, সেখানে বাঁধানো দাঁতের পাটিটাও বসানো। দিনকড়িবাবু চমকে গিয়ে একটু লজ্জা পেলেন, হালকা লাল হয়ে গেল গালটা। বললেন, ওসব কথা না বললেই পারিস, একদম বুঝতে পারছি না কিছু। জীবনে প্রথমবার, কি করব, কিভাবে করব? ওরে পাগল, এটাকে শেখাতে হয়। তবে বলি, যদি বেশি ভয় লাগে আগের মতো পড়ার বইটা খুলে নিস, আর না হলে তোর বই শিখিয়ে দেবে। আধুনিকা আসে। সবাই কথায় হেসে ওঠে। দীনেশ বলে, আরে বিয়ে করে তোরা আবার হানিমুনে যাবি না তো? হানিমুন? বিমল এমন করে হাসলো যেন ঘাটের মরা বউয়ের ঘাড়ে করেই না চিতায় যায়। দিনকড়ি বেশ মজা করেই বলল, আমাদের হানিমুন হবে পুকুর ঘাটে, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ খেতে খেতে। আহা, কতদিন পর এইভাবে সবাই একসাথে, যেন বুড়ো বয়সে নতুন যৌবন ফিরে এসেছে। এই বিয়ে কেবল দিনকড়ি নয়, বরং বন্ধু বান্ধবেরও যেন বিয়ের স্মৃতির উতলে ওঠা দৃশ্য। বিয়ের দিন ঠিক হয়ে গেল। লজ্জা, আনন্দ, বন্ধু সবকিছু নিয়ে এখন যাবে দিনকড়ি বিয়ে করতে। বাড়ি সাজানো হয়েছে অসাধারণভাবে। আলপনা, রঙ্গোলি, কলা গাছ, ঝাড়বাতি, ধূপধুনো, শাঁখ, উলুধ্বনি, একটা পূর্ণাঙ্গ বাঙালি বিয়ে বাড়ি। মেয়ের বাবা নিজ হাতে বরযাত্রীদের অভ্যর্থনা করছেন। পাত্রপক্ষ যখন মণ্ডপে পা রাখলো, তখন চারিদিকে কানায় কানায় ভরা মানুষ। মেয়ের বাবা বললেন, আসুন আসুন আসুন, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে মানে বুঝতেই পারছেন, মানে বয়সটা তো হয়েছে। আসুন, এবার আপনাকে বরণ করা হবে। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, দিনকড়ির বিয়ের খবরটা আর ওর সাহসের খবরটা কলেজের পত্রিকায় ছাপা হবে যে, পেছন থেকে বলল বিমল। মেয়ের মা অল্প হেসে জল এগিয়ে দিলেন, আপনারা আসুন, এ বরকে নিয়ে যেতে হবে মণ্ডপে। দিনকড়িবাবু সাদা ধুতি, গায়ে শালু, গলায় মালা পরে ইতিমধ্যে বেশ লজ্জা পাচ্ছেন। পাণ্ডিত্যপূর্ণ পুরোহিত মন্ত্র পড়ছেন। পাত্রের নাম ধরে ডাকা হলো, পাত্র শ্রী দিনকড়িবাবু, ব্রাহ্মণ কুলতিলক। এখন আপনাকে বসানো হবে ছাদনা তলায়। হাত জোর করে দক্ষিণ দিকে মুখ করে বসুন দেখি। ওরে বিমল, মনটা কেমন করছে রে? আগের বার তো এই মন্ত্রপাঠগুলো করেছি, তারপরে আর বউ এলো না, পাত্রী নাকি পালিয়েছে। এবার যদি আবারও, হারে ধুর, এই পাত্রী পালাবার নয়, এবার তুই নিজেই শিকার, দেখবি তোর বুকের দুধপুকানি প্রেমের রূপ নেবে। বলে আবার হেসে উঠল বিমল। উলুধ্বনি শুরু হলো। কানে এলো সেই শব্দটা,
কিছুক্ষণ পর কনেও এলো, মাথায় লাল বেনারসি টিপ, গা ভর্তি সোনার গয়না, যেন অপ্সরা, পান পাতায় ঢাকা মুখ। দুপাশে কনের সঙ্গিনীরা এসে দাঁড়িয়েছে, ঘিরে রয়েছে শ্রাবন্তীকে। তিনকড়ি বাবুর পৃথিবী হঠাৎ যেন স্তব্ধ, শ্বাস বন্ধ। এই মেয়েটা, এ তো যেন অপূর্ব। ও মা, এত ছোট বয়স আমার সঙ্গে, এটা কি ঠিক হলো? দেখেই মনে হচ্ছে গিলে খাচ্ছিস চোখ দিয়ে। এবার বল, বিয়েটা ঠিক করেছিলাম, ভুল কিছু করেছি? আরে তোর বাবা, এ তো আমাকেই না বলে যে এক গ্লাস দুধ দাও, বা দাদা এক গ্লাস হরলিক্স। আরে বাচ্চা বউ পেয়েছিস, এখন তোকে বাচ্চা জামাই হয়েই থাকতে হবে। তিনকড়ি বাবুর বাচ্চা বউ। বন্ধুরা সবাই হেসে হেঁটে এমন কথা বলেই পরীক্ষার মতো থরথর হাতে তিনকড়ি বাবু পান পাতা নামালেন। শ্রাবন্তী লজ্জায় মুখটা লাল করে ফেলল। দুইজনেই চোখাচোখি, কিছুই বলার নেই। ভয় ধুকপুক করা হৃদয়টা খুব শান্ত। নিমেষেই যেন বদলে যাওয়া গলায় বিমলকে বললেন, বড্ড ভুল ভেবেছিলাম রে। এই চোখ দুটো আমায় ঠকাতে পারে না। এই তো পুরনো প্রেমিক হয়ে উঠলি শেষমেশ। এবার ঘোমটা করলেই বুঝবি তুই ধরা পড়েছিস। শেষ মুহূর্তে তিনকড়ি বাবুর সঙ্গে শ্রাবন্তী বাধা পড়ল গাঁট ছড়ায়। কপালে সিঁদুরদানের মাধ্যমে সম্পন্ন হলো ওদের বিবাহ। আর বিয়ে সম্পন্ন হবার কিছুক্ষণ পরই মেয়েরা বৌদিরা এসে নিয়ে গেল ওদের বাসর ঘরে। সারা রাত বাসরের ঠাট্টা। একটা সময় বিমল বাবু এসে বললেন, আমরা চলি, তুই তো গরুর গাড়ি করে ফিরবি। সেই ছোকরাকে খবর দেওয়া হয়েছে, ওই আসবে। আর কোনো গরুর গাড়ি পাচ্ছিলাম না। তোকে বিয়ের আসরে বসিয়ে আমি দিনেশকে নিয়ে গিয়েছিলাম, সব ঠিকঠাক আছে। সকাল সকাল বেরিয়ে যাবি, গরুর গাড়ি করে পৌঁছাতে বেশ সময় লাগবে। একটু কেমন যেন বোধ করলেন তিনকড়ি বাবু। বিমল বাবুকে বললেন, তুই থেকে যা, তুই বরং আমার সঙ্গে। না রে ভাই, আমি সুগারের মানুষ, রাত জাগলে সুগার বেড়ে যাবে, তখন আমার সংসারটা কে সামলাবে? তুই তো সংসারী হয়ে গেলি। আর চলে বৌদি বলে তাকালেন তিনি শ্রাবন্তীর দিকে। বন্ধুর বউ তো বৌদিই হয়। এরপরে সারা রাত ধরে অনেক হাসি ঠাট্টা চলার পর শেষ পর্যন্ত পাত্রীর বাবা এবং মায়ের কথায় সবাই ঘর পরিষ্কার করে দিতে শুরু করলো। ঠিক তখনই শ্রাবন্তীর ঠাকুমা বললেন, বৌমা, এ কি, সবাই আলাদা ঘরে কেন? এটা তো বাসর ঘর, এখানে স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে না। কাল রাত্রির পরে তো ফুলসজ্জে, তখন যত গল্প করার করবে একসঙ্গে। এখন ওদেরকে সবার মাঝে থাকতে দাও, এটিই তো নিয়ম। শ্রাবন্তীও যেন সেই কথাটাই বলতে চাইছিল। ঠাকুমার কথায় বুকে জল পেল সে। শ্রাবন্তীর চোখ দুটো এই সময় ভয়ে ভরে গিয়েছিল, সেটা বুঝতে বাকি থাকলো না তিনকড়ি বাবুর। সকালবেলা হতেই আবার এক প্রস্থ বিয়ের অনুষ্ঠান। সব সেরে দুপুরে খাওয়া দাওয়ার পর গরুর গাড়ি এলো বিকেল 4টে। তিনকড়ি বাবু বললেন, এত বেশি বেলা হয়ে গেল, বিমল বলেছিল সকাল সকাল যেতে। আহ বাবা, কি করব বলো, এ সমস্ত নিয়ম কানুন শেষ করতে। তাছাড়া মা বললেন বাসি বিয়েটাও সেরে নিতে। তা এইবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো। বড় বৌদি সহ মাকে এবং কাকিমাকে জড়িয়ে ধরে শ্রাবন্তী খুব কান্নাকাটি করলো তার বান্ধবীদের সঙ্গেও। গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে। স্থির করা হলো পাত্রীর ঠাকুমা তার সঙ্গে শ্বশুর বাড়িতে যাবে। তিনকড়ি বাবু এই বিষয়ে রাজি হয়ে গেলেন। তিনজনে মিলেই গরুর গাড়িতে উঠে বসল। উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে মেয়েকে বিদায় দিচ্ছেন তিনি। বিদায়ের আগে কনকাঞ্জলির মুহূর্তটায় চোখ দিয়ে জল চলে এসেছিল তিনকড়ি বাবুর নিজেরও। গাড়ি চলেছে সেই মেঠো পথ দিয়ে। দুপুর গড়িয়ে সন্ধে, আকাশে চাঁদ উঠেছে, তবে মাঝে মধ্যে মেঘটাও যেন ঘনীভূত হয়ে আসছে। ছেলেটার দিকে একবার ঘুরে তাকালেন তিনকড়ি বাবু, বললেন, ও ছোকরা, কেমন আছো? ভালো আছি বাবু, খুব ভালো আছি। আপনাদের কিন্তু বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সেই ভোর হবে, সেই জন্যই তো বলেছিলাম শ্বশুর মশাইকে সকাল সকাল বেরিয়ে যেতে। তা উনি দেরি করলেন। দেরি তো করবেনই, সমস্ত নিয়ম কানুন আছে না। এতক্ষণ পর শ্রাবন্তী কথা বলল, বলছি তোমার তো ওষুধ খেতে হয় তাই না? মুগ্ধ দৃষ্টিতে তিনকড়ি বাবু তাকিয়ে থাকলেন তার স্ত্রীর দিকে।
শ্রাবন্তী বলল, আমাকে বিমলদা সবটা বুঝিয়ে দিয়ে গিয়েছে। এই যে হাই প্রেশারের ওষুধটা, এটা তুমি খেয়ে নাও তো। খেয়ে চুপ করে একটু চোখ বুজে থাকো। চোখ বুজে থাকবো মানে? রাতের খাবার দাবার সঙ্গে বড় বৌদি দিয়ে দিয়েছে, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। এসো, এইখানে মাথা রাখো। বলে নতুন বিয়ে করা গায়ের গন্ধ নেওয়া সেই বউটি তার উরুর দিকে হাত রেখে বলে, ঠাকুমাকে নিয়ে যাওয়াটাই সার। উনি গরুর গাড়িতে উঠে বসার পর থেকেই গায়ে হালকা একটা চাদর মুড়ি দিয়ে সেই যে নাক ডেকে ঘুমোচ্ছেন তো ঘুমোচ্ছেন। এমন সময় স্ত্রীর এমন একটা সম্বোধনে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল দিনকড়িবাবুর। বললেন, এই ওষুধটা তো? হ্যাঁ, লক্ষ্মী সোনার মতো চুপ করে খেয়ে নাও তো। হা 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 হা, বউ বুঝি এরমই হয়? সোনা, মনা, মানু, আরো কত কি বলবে, ভালোবেসে আবার বাবু বলবে না তো? মনে মনে ভাবলেন দিনকড়িবাবু। স্ত্রীর হাত থেকে ওষুধটা খেয়ে নিলেন। বললেন, শরীরটা খুব টায়ার্ড লাগছে। সে তো লাগবেই, সারাদিনের ধকল। এই যে শুয়ে পড়ো তো। আবার নিজের স্ত্রীর উরুর ওপরে ইশারা পেতে তিনি পরম সুখে মাথা রাখলেন। সত্যি বিমল ঠিক কথাই বলেছে, চরম সুখ, পরম সুখ। চোখটা বুঝলেন, কখন যে চোখে ঘুম নেমে এলো কিছুই বুঝতে পারলেন না। গভীর ঘুমে ভেসে গেলেন দিনকড়িবাবু। শ্রাবন্তী ওনার মাথায় হাত বোলাতে বোলাতে গুনগুন করে গান গাইতে থাকলো। আহা, এইটাই তো চরম সুখ, যেখানে কোনো চিন্তা ভাবনা নেই, ভবিষ্যতের কল্পনাও নেই, সবটাই যেন ঘটে চলেছে চরম সুখের গতিতে। এই সুখ আর কখনো কোথাও কি আসতে পারে? আরে ও মশাই, ও মশাই, কোত্থেকে এসেছেন? ঘুমটা ভাঙলো বয়স্ক এক ব্যক্তির কণ্ঠস্বরে। চোখ খুলে দিনকড়িবাবু এদিক ওদিক প্রথমে তাকালেন। আরে মানুষের মস্তিষ্কের ধাতস্থ হতেও তো কয়েক সেকেন্ড সময় লাগে নাকি? তাকিয়ে দেখলেন বুড়ি ঠাকুমা তখনও ঘুমোচ্ছেন। বেঁচে আছেন না মরে গেছেন বোঝা সার। চোখ কচলিয়ে সামনে দাঁড়িয়ে থাকা দিব্য পুরুষটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ঘুমিয়ে পড়েছিলাম। এটা এটা কি জায়গাটার নাম? এই জায়গার নাম খেদাইতলা। সেই সকাল থেকে দেখছি চাষিরা সব খেতে চাষ করতে গেল, ফিরেও যাচ্ছে এক একজন, অনেকে। জেলেরা তো সেই ভোর রাত থেকেই গরুর গাড়ি দেখছে। কি ব্যাপার বলুন তো? আমাকে ডেকে আনলো, চিনি না জানি না, এইখানে দাঁড়িয়ে রয়েছেন। বিষয়টা আসলে গাড়িতে আমার বউটা, আমি আসলে শহরে। একই শ্রাবন্তী, শ্রাবন্তী সে কোথায় গেল? আর আমার গাড়ির চালক সেই বা কি নাম বললেন মশাই? আগে শ্রাবন্তী। শ্রাবন্তী ওই পাঁশকুড়ার দুলাল বাবুর মেয়ে বুঝি? হ্যাঁ, চেনেন, আমার বউ লক্ষ্মীমন্ত। বিয়ে করার আগে একবারও ভাবলেন না মশাই, আপনার মতো বুড়ো ভামের সঙ্গে অমন কচি একটা মেয়েকে গছিয়ে দিল? এই নিয়ে 7 বার ওর মেয়ে ভেগেছে ওই গরুর গাড়ির চালকের সাথে। 7 বারই ধরে নিয়ে এসে বিয়ে দিয়েছে, আর 7 বারই সে ভেগেছে। মশাই, এইবারও সে ভেগেছে। বলি, বুদ্ধি আপনার, বিয়ের আগে একটু খোঁজ খবর নেবেন না? থাকুন এবার খেদাইতলা। বেলা বাড়লে চুপচাপ ভ্যানে করে চলে যাবেন কোন স্টেশন। শহর এখান থেকে খুব একটা দূরে নয়। মানে পাখি পুরুত। 7 গ্রামের সবাই জানে ওর নাম। আরে নামটাই যার এমন, সে তো বিয়ে বারবার করবেই কিনে। বলে সেই ব্যক্তি যথেচ্ছভাবে ঠাট্টা করলো দিনকড়িবাবুকে। দিনকড়িবাবু পকেট থেকে ফোন বার করতে যাবেন, সেই ব্যক্তি বললেন, ফোন টোন টাকা পয়সা কিচ্ছু পাবেন না, এই নিন ধরুন। 100টা টাকা দিনকড়িবাবুর হাতে গুঁজে বললেন, আপনার শহরে যাবার পক্ষে যথেষ্ট।
ব্যক্তি যেন হাসি চেপেই রাখতে পারছেন না। তিনকড়িবাবু ভ্যাবা চাকা খেয়ে চুপ করে বসে রইলেন। পাশে বয়স্ক বৃদ্ধাটিরও ঘুম ভেঙেছে। তিনি চোখ কচলাতে কচলাতে তাকিয়ে বললেন, তোরে আমার বড় বানাবো রে গাড়ো, কতবার পালালি নাতিটারে নিয়ে। আমি প্রতিবার দেখেছি, আমার কথা কেউ বিশ্বাস করে না। তুই যে আমার জামাই রে, আমার নাত জামাই। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।